মিশকাত বলছে তার বিজিএস সিলেবাসও শেষ হয়ে গেছে। ওকে, ঠিক আছে। আমি হচ্ছে তাহলে এবার পড়ানো শুরু করি। আজকের ক্লাসের টাইমিংটা খুবই বাজে, তাই না? একদম কি বলে, কই কমেন্ট কেন বন্ধ হইল না? এবার বন্ধ হইছে। আজকের ক্লাসের টাইমিংটা হচ্ছে একদম সন্ধ্যার আগে। সো একটু বাজে টাইমিং। তারপরেও বলব যে ক্লাসটা করো। অনার কার্ড নিয়ে কথাবার্তা বলব। তার আগে অনেকে জিজ্ঞেস করতেছিল আমি কি নতুন মেন্টর কিনা? না, আমি নতুন মেন্টর না। আমি শিখর অনেক পুরনো মেন্টর। আমি শিখো যখন থেকে শুরু হইছে ক্লাস করানো, তখন থেকেই আমি শিখোর সাথে আছি। সো আমি শিখর বহু পুরনো মেন্টর, নতুন মেন্টর না। আমার পরিচয় হচ্ছে, আমার নাম কামরুল হাসান শাহিদিন। এখানে বেশিরভাগই আমার ক্লাস করেছো আগে। যারা একেবারে নতুন ভর্তি হয়েছে তারা হয়তোবা আমার ক্লাস নতুন করে পাচ্ছ। তো আশা করি নতুন পাইলেও ক্লাস করার পরে মনে হবে না যে নতুন। আমার নাম কামরুল হাসান শাহিদিন। আমার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অনার্স মাস্টার্স ২ টাই। তো দীর্ঘদিন যাবৎ পড়াচ্ছি এবং এই পড়ানোর পাশাপাশি আমার আরেকটা পরিচয় হচ্ছে ইউটিউব চ্যানেলে আমার নাম লিখে সার্চ করলে একটা চ্যানেল খুঁজে পাওয়া যায়। এটা লিখে সার্চ করলে একটা ইউটিউব চ্যানেল পাওয়া যায় যেখানে রাজনীতি, অর্থনীতি, তারপরে হচ্ছে ইতিহাস ইত্যাদি নিয়ে আমি ভিডিও বানাই। চাইলে আমার সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। সেগুলোও তোমাদের পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগে। ঠিক আছে? তো এই হচ্ছে আমার পরিচয়। শিক্ষতে অনেকদিন যাবৎ পড়াচ্ছি। তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়াচ্ছি। এবং যারা হচ্ছে আর্টস এর স্টুডেন্ট আছে, পেইড স্টুডেন্ট আছো। মানে তোমরা ইতিমধ্যে যারা আমাদের কোনো না কোনো কোর্স কিনেছো, কিনে আমাদের সাথে ক্লাস করতেছো, তোমাদের জন্য এইটা একটা ফ্যাসিলিটি বা সুবিধা বলতে পারো। এটার মাধ্যমে কি হবে? এটার মাধ্যমে আসলে একটা বিশাল ঘটনা ঘটে যাবে। ঘটনাটা হচ্ছে, তুমি যদি এই বছরেই কিছুদিনের মধ্যেই আগামী বছরের মানে ২০২৬ সালের কোর্স কিনে ফেলো, তাহলে তুমি এই মুহূর্তে নরমালি কি হয়, অনেক আগে-ভাগে কিনলে কিছু ডিসকাউন্ট পাওয়া যায়। তো এই মুহূর্তে তোমাদের আগামী বছরের ফুল কোর্সের উপরে বিশাল একটা ডিসকাউন্ট চলতেছে। সেই ডিসকাউন্টে তুমি চাইলে এখন ভর্তি হতে পারবা। এখন ঝামেলাটা হচ্ছে, আমাদের আবার এরকম কিছু প্ল্যান থাকে। মনে করো যে আগামী বছরের মাঝামাঝি সময়ে গিয়ে আমাদের কাছে মনে হইলো যে এখন যে সমস্ত স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হবে তাদেরকে আমরা একটা করে গিফট দেব। একটা বড় ডিসকাউন্ট পাইছো। তবে তারা হয়তো ডিসকাউন্ট পাবে না, কিন্তু ওরা একটা গিফট পাবে। এখন তোমার অনেকে আমাদেরকে বলো যে ভাই আমরা তো আগে ভর্তি হইছি, আমরা তাহলে কেন গিফট পাচ্ছি না? তো তাদের জন্যই এই অনার কার্ড সিস্টেমটা নিয়ে আসছে যে এই বছরে যারা সামনের বছরের জন্য ভর্তি হয়ে যাবা, তাদেরকে এইরকম একটা কার্ড দেওয়া হবে যে এই কার্ডটা এখন শো করতেছে এখানে। তোমাকে এই কার্ডটা দেওয়া হইলে তোমার কার্ডের একটা নির্দিষ্ট এরকমভাবে নাম্বার দেওয়া থাকবে। এরপরে যখন দেখবা যে আগামী বছরের মাঝামাঝি সময়ে বা মার্চ এপ্রিল মাসে গিয়ে আমরা অফার করলাম যে এখন যারা এই কোর্সে ভর্তি হবে তাদেরকে আমরা একটা খাতা দিব, এক বক্স কলম দিব, একটা টি-শার্ট দিব, একটা মানচিত্র দিব, বলে দিলাম। তখন তুমি বলবা যে আমি তো আগেই ভর্তি হয়েছিলাম, সো আমার একটা অনার কার্ড আছে। তখন কল দিয়ে বলবা যে আমার অনার কার্ডের নাম্বার হচ্ছে এই, আমাকে গিফট গুলো পাঠায় দেন। তখন তোমাকেও গিফট গুলো পাঠায় দেওয়া হবে। মানে এই অনার কার্ড সংগ্রহ করলে তোমার ২ টা লাভ। একটা হচ্ছে এখন ভর্তি হইলে তুমি ডিসকাউন্ট পাচ্ছ। এর সাথে এই অনার কার্ডটা পাবা এবং সামনের বছর যখন যেই সুবিধা বা যখন যেই গিফট স্টুডেন্টের জন্য আসবে, সবগুলোই এই অনার কার্ডের নাম্বার দেওয়ার মাধ্যমে তোমরাও পেয়ে যাবা। এটাই হচ্ছে অনার কার্ড। দ্যাটস ওয়াই তোমাদের উচিত যে এখনই ভর্তি হয়ে, সামনের বছরের জন্য এখনই ভর্তি হয়ে কার্ডটা সংগ্রহ করে রাখা, এই নাম্বারটা মনে রাখা, যাতে পরবর্তী সময়ে গিফট গুলো তুমি আর মিস না করো। তার মানে এই অনার কার্ড নিলে এখন ডিসকাউন্ট পাচ্ছ, পরে আবার গিফটও পাচ্ছ। কেউ এখন মনে করো অনার কার্ড সংগ্রহ করলো না, সে পরে গিয়ে শুধু গিফট পাবে, এখনকার ডিসকাউন্টটা পাবে না। এই আরকি। ওকে। তো আজকে আমরা যা শিখবো সেটা হচ্ছে জাতীয় সম্পদ, জাতীয় সম্পদের ধারণা, শ্রেণীবিভাগ। সম্পদ জিনিসটা আসলে কি? সম্পদ জিনিসটা আসলে কি? আমরা এক কথায় যদি বলি, সম্পদ হচ্ছে টাকা পয়সা। সম্পদ কি জিনিস? সম্পদ হচ্ছে টাকা পয়সা। এটারই ভ্যালু আছে। তুমি চাইলেই জমিটা অনেক টাকায় বিক্রি করতে পারো। এই কলমটা তোমার সম্পদ, কারণ কলমটার একটা বিনিময় মূল্য আছে। এটার টাকা, এটা বিক্রি করলে টাকা পাওয়া যায়। সো এক কথায় যদি বলি, টাকা পয়সাই হচ্ছে আমাদের সম্পদ। তাই না?
তো এই সম্পদের ধারণা নিয়ে আমরা আলোচনা করব এবং সম্পদ আসলে কোন জিনিসটাকে আমরা কেন সম্পদ বলবো সেই প্রেক্ষাপটগুলো বোঝার চেষ্টা করব। সম্পদের শ্রেণীবিভাগ থাকবে। জাতীয় সম্পদের উৎস নিয়ে আলোচনা হবে। জাতীয় সম্পদ জিনিসটা আসলে কি? আমরা হচ্ছে সম্পদের ক্ষেত্রে বেশ কিছু সম্পদের নাম শুনতে পাই। যেমন ধরো আমরা বলতে পারি যে ব্যক্তিগত সম্পদ। মনে করো তোমার একটা বাইক আছে। এটা তোমার ব্যক্তিগত সম্পদ। ঠিক আছে? কিন্তু তোমার স্কুলের যে খেলার মাঠ বা তোমাদের এলাকার স্কুলটা কাদের সম্পদ? স্কুলটা হচ্ছে একটা সমষ্টিগত সম্পদ, তাই না? যে এটা সবার। এটা সবার মানে রাষ্ট্রের, সরকারি মালিকানাধীন। আবার ধরো তোমার একটা সংগঠন আছে যে সংগঠনের মেম্বার তোমরা ২০ জন। এই ২০ জনে মিলে একটা জমি কিনছো। ওই জমিটাও কিন্তু একটা সমষ্টিগত সম্পদ। কারণ তোমাদের একটা যৌথ মালিকানার সম্পদ, তাই না? সবাই মিলে কিনছো। তো এরকম ভাবে সম্পদ জিনিসটা আসলে কি? এই সম্পদ কিভাবে তৈরি হয়? কিভাবে এই সম্পদ হস্তান্তর করা যায় এবং এইটা আমাদের কিভাবে কাজে লাগে, সংরক্ষণ কেন করব ইত্যাদি নিয়ে বিস্তারিত কথাবার্তা আজকে আছে। এটা সংরক্ষণ কেমনে করব, অপচয় রোধ কেমনে করব এবং বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা এই সম্পদের উৎপাদন, সম্পদের বিনিময়, সম্পদের বন্টন, সম্পদ থেকে অর্থ আয়, এই কাজগুলো আল্টিমেটলি একটা দেশ কিভাবে করবে? একটা দেশ কি এমন যে এই দেশের সকল উৎপাদন ব্যবস্থা শুধু রাষ্ট্র চালাবে? আরেকটা দেশ হইতে পারে না, রাষ্ট্র কিছুই চালাবে না, সবকিছু ব্যক্তি নিজে, নিজে চালাবে। তো এই যে উৎপাদন মানে তুমি কি উৎপাদন করবা? একটা গেঞ্জি উৎপাদন করবা, গেঞ্জিটা বেচলে টাকা পাওয়া যায়। তার মানে গেঞ্জিটা তোমার সম্পদ। তুমি গেঞ্জিটা উৎপাদন করবা। একটা রাষ্ট্র কি এই গেঞ্জিটা উৎপাদন করবে নাকি তুমি নিজে উৎপাদন করবা? এই ব্যাপারগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন দেশের অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে। একটু জটিল মনে হইলেও জাস্ট ১০ টা মিনিট ক্লাস করো, সবকিছু পানি, পানি মনে হবে। আমি গ্যারান্টি দিচ্ছি। আমরা আলোচনায় ঢুকে যাই। এখানে দেখতেছো একটা বডি বিল্ডার আছে, তাই না? উনার হচ্ছে একেবারে ব্যাপক স্বাস্থ্য। এখন আমরা কথায়, কথায় বলি স্বাস্থ্যই সম্পদ, তাই না? কিন্তু স্বাস্থ্যই যে সম্পদ, কখন সম্পদ? মনে করো তোমার স্বাস্থ্য খুব ভালো। এটা কি তোমার সম্পদ? হ্যাঁ, হইতে পারে যে হ্যাঁ, এই স্বাস্থ্যটা তোমারই আছে। এই স্বাস্থ্য তুমি বেচতে পারবা? এই স্বাস্থ্য তোমারে টাকা এনে দিবে? দিবে না। যদি স্বাস্থ্য তোমারে টাকা এনে না দেয়, তাহলে এই স্বাস্থ্য তোমার সম্পদ না। অর্থনীতির ভাষায় এটা তোমার সম্পদ না। সম্পদ হচ্ছে ওইটা যেটা তোমার টাকা এনে দিতে পারবে। এক কথায় যেটা তোমার টাকা এনে দিতে পারবে। এখন কথা হচ্ছে তাহলে এমন কোন স্বাস্থ্যও কিন্তু আছে যেইটা টাকা এনে দেয়। যেমন বডি বিল্ডারদের প্রতিযোগিতা হয় না? যে কে কত বডি দেখাইতে পারে এইভাবে দেখানোর পরে তারা একটা পুরস্কার জিতে নেয়। এগুলো মানুষ টিকেট কেটে দেখতে আসে। যখন তোমার স্বাস্থ্যটা ওই লেভেলে চলে যাবে যে যেইটা দেখানোর মাধ্যমে তুমি টাকা আয় করতে পারতেছো, তখন বলা হবে তোমার এই স্বাস্থ্যটা তোমার সম্পদ। বাট আমার এই স্বাস্থ্য আমার সম্পদ না। কারণ এই স্বাস্থ্য দেখায় আমি কিছু আয় করি না। হ্যাঁ, হইতে পারে যে আমি যে কথা বলতেছি, এই কথা বলাটা আমার সম্পদ। কারণ এই কথা বলার মাধ্যমে আমি টাকা আয় করি। বুঝতে পারছো? কিন্তু অর্থনীতি বলতেছে যে সম্পদ হইতে হইলে আরো কিছু ব্যাপার-স্যাপার আছে। যে সম্পদ মানেই যে আপনি টাকা-পয়সার হিসাবটা করলেন, তবে টাকা-পয়সা যতই আয় হোক না কেন, কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য না থাকলে একটা জিনিসকে আপনি সম্পদ বলতে পারবেন না। তাই অর্থনীতির দৃষ্টিকোণ থেকে ভালো করে বোঝার চেষ্টা করো। আমি এটা সম্পদের ২ টা দৃষ্টিকোণ আছে। এটা তোমাদের বইয়ে কিন্তু কখনোই বলে দেয় নাই। সম্পদের ২ টা দৃষ্টিকোণ আছে। কি, কি দৃষ্টিকোণ? একটা হচ্ছে তোমাদের বইয়ে নাই এটা, হ্যাঁ? জাস্ট তুমি একটু এখান থেকে বুঝে নাও। সাধারণ দৃষ্টিকোণ আরটা হচ্ছে অর্থনীতির দৃষ্টিকোণ। যেহেতু আমরা অর্থনীতি পড়তে আসছি, সো আমরা অর্থনীতির দৃষ্টিকোণটাই দেখব। সাধারণ দৃষ্টিকোণ থেকে তোমার কাছে তোমার প্রতিভা তোমার সম্পদ। তোমার কথা বলার দক্ষতা তোমার সম্পদ। তোমার স্বাস্থ্য তোমার সম্পদ। তাই না? তোমার চেহারা তোমার সম্পদ। এটা হচ্ছে
সাধারণ দৃষ্টিকোণ থেকে। কারণ এগুলোর মাধ্যমেও তুমি টাকা আয় করতে পারো। তোমার চেহারা দেখায় তুমি নায়ক হইতে পারো, সিনেমা করতে পারো। তাই তোমার চেহারা আছে বলেই তুমি এটা করতে পারছো। তুমি সম্পদ। এটা তোমার সম্পদ। তোমার কথা বলার দক্ষতা আছে বলেই তুমি টাকা আয় করতে পারো। এটা তোমার সম্পদ। তোমার চিন্তা করার ক্ষমতা আছে, অনেক প্রতিভা আছে, যেগুলোর মাধ্যমে তুমি টাকা আয় করতে পারো। এগুলো তোমার সম্পদ। এগুলো হচ্ছে সাধারণ দৃষ্টিকোণ থেকে। বাট অর্থনীতি বলছে যে সম্পদ সবকিছুকেই বলা যাবে না। যদি আপনি কোনো বস্তুকে সম্পদ বলতে চান, তবে তার টোটাল ৪ টা গুণ থাকতে হবে। কয়টা গুণ থাকতে হবে? ৪ টা গুণ থাকতে হবে। কি, কি? প্রথমেই বলছে এইটার বাহ্যিকতা থাকতে হবে। বাহ্যিকতা কি জিনিস? যে ওই জিনিসটা দেখা যাইতে হবে। তোমার প্রতিভা কি দেখা যায়? হ্যাঁ, প্রতিভা হইতে পারে যে এটা অন্যভাবে দেখা যায়। এবং প্রতিভাকেও হচ্ছে কোনো সময় অর্থনীতির দৃষ্টিকোণের থেকে বা অ্যাঙ্গেল থেকে তুমি সম্পদ বলতে পারো। কিভাবে? তোমার প্রতিভা দেখা যায় না, বাট তুমি প্রতিভার মাধ্যমে যেই কাজটা তুমি করো, ধরো তুমি একটা চিত্র আঁকাইছো, ওই চিত্রটা দেখা যায়। এই চিত্রটা কোত্থেকে আসছে? তোমার একটা দক্ষতা থেকে আসছে। সো তোমার প্রতিভা দেখা যাচ্ছে না, বাট প্রতিভা কোথায় দেখা যাচ্ছে? চিত্রের মধ্যে তোমার প্রতিভা দেখা যাচ্ছে। এবং তুমি তার মানে বাহ্যিকতা। এই যে এখানে লেখাই আছে, ১ম টা হচ্ছে উপযোগ। আমি হচ্ছে ১ম উপযোগটা লিখি। প্রথমটা হচ্ছে উপযোগ। উপযোগ মানে যেই বস্তুটাকে তুমি সম্পদ বলতে চাচ্ছ, ওই বস্তুটার কোনো অভাব পূরণ করার ক্ষমতা আছে কিনা। মানে তোমার কোনো অভাব সে পূরণ করতে পারে কিনা। ঠিক আছে? তোমার কোনো অভাব সে পূরণ করতে পারে কিনা। যদি পারে তাহলে ওইটা সম্পদ হবে। ১ম গুণটা হচ্ছে উপযোগ। দ্বিতীয়টা হচ্ছে আমি এটার সিস্টেমে লিখে যাই, হ্যাঁ? অপ্রাচুর্য। অপ্রাচুর্য মানে হচ্ছে যে ওই জিনিসটাতে এভেইলেবল হওয়া যাবে না। যে প্রচুর পড়ে আছে এমন হওয়া যাবে না। এটার একটা অভাব থাকতে হবে। যে চাইলেই সেটা সহজে পাওয়া যাবে না এমন জিনিস হইতে হবে। ঠিক আছে? আমি প্রতিভার জায়গায় পড়ে যাচ্ছি। আমি তোমার হচ্ছে অন্য একটা অ্যাঙ্গেল থেকে। আমি হচ্ছে ২ টা শব্দ নিব। একটা হচ্ছে বাতাস, নদীর পানি। বাতাসকে আমরা অবশ্যই সম্পদ বলব। নদীর পানিকেও সম্পদ বলব। কারণ এগুলার দরকার আছে। এগুলো আমাদের কাজে লাগে। কিন্তু এগুলো হচ্ছে সাধারণ দৃষ্টিকোণ থেকে বাতাস, নদীর পানি এগুলো হচ্ছে সম্পদ। বাট অর্থনীতির দৃষ্টিকোণ থেকে এগুলোর উপযোগ আছে। এগুলো কোনো না কোনো অভাব পূরণ করে। কিন্তু এগুলো অপ্রাচুর্য না। বাতাস কি অপ্রাচুর্য? বাতাস কি এমন যে বাতাসে খুব অভাব? প্রচুর বাতাস আশপাশে আছে। তবে হ্যাঁ, কোন বাতাসের অভাব আছে? ফ্যানের ঠান্ডা বাতাসের অভাব আছে। তাই ফ্যানের ঠান্ডা বাতাসটা একটা সম্পদ। ওই ফ্যানের ঠান্ডা বাতাস কোত্থেকে আসে? একটা ফ্যান থেকে আসে। ওই ফ্যানটা হচ্ছে হস্তান্তর করলে ঠান্ডা বাতাসটা হস্তান্তর হয়। ওই জায়গা থেকে চিন্তা করলে বাট সাধারণভাবে কিন্তু বাতাসটা অপ্রাচুর্য না। প্রচুর বাতাস আশপাশে আছে আমাদের। আমাদের চারপাশেই বাতাস। তার মানে বলছে ওইটা সাধারণ দৃষ্টিকোণ থেকে সম্পদ। অর্থনীতির ভাষায় সম্পদ হওয়ার একটা গুণ তার মধ্যে নাই, অপ্রাচুর্য। ৩ নাম্বার হচ্ছে হস্তান্তর যোগ্যতা। বলছে কোন জিনিসকে তুমি যদি সম্পদ বলতে চাও, তবে সেইটা হাত বদল করার ক্ষমতা থাকতে হবে সেই সম্পদটার বা সেই জিনিসটার। মানে সেটার মালিকানা পরিবর্তন করা যাবে। বাতাসের কি মালিকানা পরিবর্তন করা যায়? নদীর পানির মালিকানা পরিবর্তন করা যায়? যায় না। তো এগুলো হচ্ছে সাধারণ দৃষ্টিকোণ থেকে সম্পদ। কারণ আমাদের কোন না কোন অভাব সে পূরণ করতেছে। কিন্তু অর্থনীতির ভাষায় এরা আসলে যে ৪ টা গুণের কথা বলছে এর ভেতর ২ টা গুণ এর মধ্যে নাই। এবং পরেরটা বলছে বাহ্যিকতা। বলছে এটা দেখা যাইতে হবে। এটা কি করতে হবে? এটা দেখা যাইতে হবে। বুঝতে পারছো? তার মানে নদীর পানি দেখা যায়, বাতাস দেখা যায় না।
আবার নদীর পানি হস্তান্তরযোগ্য না। নদীর পানি তুমি নদী তো আর বলতে পারবা না, ঠিক আছে এই নদীটা আজকে থেকে আপনার। এরকম না। নদীর পানি নদী তো সবার। এটা তুমি এক জায়গায় থাকা থেকে তুমি নিয়েও যাইতে পারবা না। কিন্তু অর্থনীতির ভাষায় একটা সম্পদ, মনে করো আমি বললাম কলম। কলমটা অর্থনীতির ভাষায় কেন সম্পদ? কলমের একটা উপযোগ আছে। মানে কলম আমাদের একটা অভাব পূরণ করে। কি অভাব? যে আমাদের লেখার প্রয়োজন হইলে আমাদের কলম দরকার হয়। অপ্রাচুর্য। তুমি চাইলেই কলম পাবা না। কলম তোমার টাকা দিয়ে কিনে নিতে হয়। কলমের একটা অভাব আছে। যে দোকানে গেলেও মাঝে, মাঝে দেখবা যে কলম নাই, ওই ব্র্যান্ডের কলম নাই। হস্তান্তর যোগ্যতা। আমি চাইলেই আমার কলমটা আমি অন্যজনের কাছে বিক্রি করে দিতে পারবো। হাত বদল করতে পারবো। কলমের মালিকানা বদল করা পসিবল। এবং বাহ্যিকতা। আমি তাকিয়ে, তাকিয়ে কলমটাকে দেখতে পারি। সো এই ৪ টা গুণ যখন থাকবে একটা বস্তুর, তখন সেই বস্তুকে বলা হবে সম্পদ। এখন কথা হচ্ছে, আমি প্রতিভার কথা বলছিলাম যে তুমি কয়েকটা শব্দ আমি লিখে দিচ্ছি। প্রতিভা, তারপর হচ্ছে ব্যবসায়ের সুনাম, ব্যবসায়ের সুনাম, তারপর হচ্ছে স্বাস্থ্য। এই জিনিসগুলাকেও সম্পদ বলা হয় অর্থনীতির ভাষায়। কারণ এই জিনিসগুলারও কিন্তু এই ৪ টা বৈশিষ্ট্যই আছে। কিভাবে আছে? প্রতিভা কিন্তু সবার মধ্যে নাই। এটার একটা অভাব আছে। তাই না? সবার মধ্যেই সকল ট্যালেন্ট নাই। তার মানে এইটা অপ্রাচুর্য। মানে এটা এভেইলেবল না। উপযোগ। প্রতিভা, ট্যালেন্টের মাধ্যমেই তো নতুন, নতুন বিভিন্ন জিনিস বের হয়ে আসে যেগুলো আমাদের অভাব পূরণ করে। এইটাও আছে। ৩ নাম্বার হচ্ছে হস্তান্তর যোগ্যতা। বলছে তোমার প্রতিভা কি তুমি অন্য কাউকে হস্তান্তর করতে পারবা? এই জায়গাতেই একটু কনফিউশন তৈরি হয়। অর্থনীতি বলছে হ্যাঁ, এখানে করা যায়। কিভাবে? তোমার সেই প্রতিভার জিনিসটা তুমি অন্যকে শেখাইতে পারো। ১, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে তুমি এই প্রতিভার মাধ্যমে যেই কাজগুলো করতেছো, ওই জিনিসটা তুমি অন্যের কাছে দিয়ে দিতে পারো। তোমার প্রতিভার মূল্য কেন? কারণ তুমি তোমার প্রতিভা কাজে লাগায় কিছু একটা বানাইতে পারো, যেইটা মূলত আমাদের অভাব পূরণ করে। বুঝো কিন্তু? মনে করো তোমার একটা প্রতিভা আছে, যে তোমার একটা বিশাল বুদ্ধি আছে, যে সহজেই তুমি খুব সহজেই কি করতে পারো? একটা মানে আগে যেই মনে করো মেশিনটা হচ্ছে শব্দ হইতো, ধরো একটা ইঞ্জিন সেটা শব্দ হইতো, তুমি তোমার প্রতিভা কাজে লাগায় এটার শব্দটা তুমি নাই করে দিছো। এটা এখন নীরব হয়ে গেছে। তার মানে এটা খুবই ভালো, শব্দ দূষণ কমাইতেছে। তোমার প্রতিভার ছাপ কোথায় রাখছো? ওই মেশিনের ভিতরে রাখছো। এবার এই মেশিনটা ট্রান্সফারেবল। মানে তুমি চাইলেই তোমার এই প্রতিভার জিনিসটা বিভিন্ন ঘরে, ঘরে গিয়ে তুমি করে দিয়ে আসতে পারো। তার মানে এটা হস্তান্তরযোগ্য এবং এর বিনিময়ে তুমি টাকা নিচ্ছ। হস্তান্তরযোগ্যতা কি? মালিকানা পরিবর্তন। মানে ওই পার্টিকুলার জিনিসটা তুমি টাকার বিনিময়ে অন্যকে দিয়ে দিবা। তার মানে তোমার প্রতিভা কাজে লাগায় তুমি এটা বানাইছো। তুমি টাকার বিনিময়ে কাউকে শেখাইতেও পারো, যেটা ট্রান্সফার হইলো। আবার এজন্য বললাম যে এটা এরকম স্লাইডলি মিলে যায় বলে অর্থনীতি বলছে এটাও একটা সম্পদ। আবার বাহ্যিকতা কি? তোমার প্রতিভা তুমি যেখানে দেখাচ্ছ, ওইটা কিন্তু একটা আলাদা হয়ে যাচ্ছে। ওটা দেখা যাচ্ছে। তুমি যদি চিত্রশিল্পী হও, তোমার চিত্র দেখা যায়। ওই চিত্রটাই তো তোমার প্রতিভা। তুমি যদি একজন ইঞ্জিনিয়ার হও, তুমি মেশিনের মতো তুমি কি, কি করছো এটা দেখা যায়। ওটাই তো তোমার প্রতিভা। সো এইজন্য এরকম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রতিভা, ব্যবসার সুনাম, স্বাস্থ্য, ঠিক আছে? স্বাস্থ্যটা আসলে আ ঐরকম ভাবে পিউরলি আসে না আমার মতে। স্বাস্থ্যটা পিউরলি আসে না। এটা আসলে সাধারণ দৃষ্টিকোণের মধ্যেই চলে যায়। কারণ স্বাস্থ্য দেখায় তুমি টাকাই নিচ্ছ। হ্যাঁ, তোমার স্বাস্থ্য দেখা যাচ্ছে। তোমার স্বাস্থ্যের একটা উপযোগ আছে। মানে এই স্বাস্থ্য দেখায় মানুষকে বিনোদন দেওয়া যায়। ঠিক আছে? এটা সবার মধ্যে নাই, সেটাও আছে। কিন্তু হস্তান্তরযোগ্যতার ক্ষেত্রে একটু ঝামেলা। যে তোমার কাছ থেকে কেউ কিছু নিয়ে যায় না। তোমার কাছ থেকে স্বাস্থ্যের বিনিময়ে মানে বিনোদন নিয়ে যায়। সো এটা একটু কনফিউশন, বাট তারপরেও অনেক ক্ষেত্রে স্বাস্থ্যকেও সম্পদ বলা হয়। কিন্তু মনে করো ব্যবসায়ের সুনাম, এরকম বিভিন্ন জায়গায় দোকান আছে না? যে অমুকের মিষ্টির দোকান, খুব সুনাম। এই সুনামটা একটা সম্পদ। মানুষ এই নাম দেইখা সেখানে মিষ্টি খাইতে আসে। তাই না? যেমন আমাদের জামালপুরে
বুড়িমার মিষ্টির দোকান। বুড়িমা নামে একটা দোকান আছে। এই বুড়িমা তো এখন আর নাই। বুড়িমা তো সে মারা গেছে। কিন্তু ওই নামটা এখনো আছে। ওই নাম বিক্রি করে তার সন্তানরা এখন বিজনেস করতেছে। বুঝতে পারছো? তার মানে ব্যবসার সুনামটা এর উপযোগটা কি? যে এই নামটা ব্যবহার করলেই সেখানে বিজনেসটা বাড়বে। এই নামটা সবার নাই। যেমন হাজির বিরিয়ানি, কুমিল্লার রসমালাই, তাই না? এই নামটা হচ্ছে সব জায়গায় নাই। তার মানে এইটা অভাব আছে। এই নামের অভাব আছে। এই নামটা দিলেই বিজনেস বাড়ে। এটার একটা উপযোগও আছে। এই নামটা হস্তান্তর করা যায়। যে দোকানের নামটা আমি বেচে দিলাম যে ঠিক আছে আমি আর ব্যবসা করব না। তবে এই দোকানের যেহেতু একটা সুনাম চারদিকে ছড়ায় গেছে, তাই অন্য একটা মালিককে বললাম যে আপনি এই নাম কিনে নেন, আমি হচ্ছে এখান থেকে বিজনেস করব না। নামটা বেচে দিলা। তার মানে কি হস্তান্তর যোগ্যতা আছে। আর বাহ্যিকতা এই যে দোকান, দোকানের সুনাম এটা তো দেখা যায় যে অমুক জায়গার এইটা, অমুক জায়গার সেইটা। সো ওই জায়গা থেকে এইটাকেও সম্পদ বলা হয়। তার মানে আমরা হচ্ছে দেখলাম কোন বস্তুর যখন উপযোগ থাকবে, এটার অপ্রাচুর্য হবে, এর বাহ্যিকতা থাকবে এবং এটা হস্তান্তর যোগ্যতা থাকবে, তখন তাকে সম্পদ বলা যায়। ঠিক আছে? উপযোগ জিনিসটা হচ্ছে অভাব পূরণের ক্ষমতা। অপ্রাচুর্য হচ্ছে চাহিদার তুলনায় এর যোগানটা কম থাকে। চাহিদার তুলনায় অফুরন্ত থেকে গেলে ওটাকে সম্পদ বলে লাভ নাই। কারণ এটা কেউ কিনবে না। উপযোগ এবং অপ্রাচুর্য হলে একটা জিনিস সম্পদ নাও হইতে পারে। হুম? মনে করো একটা জিনিসের উপযোগ আছে এবং সেটা মানে ওই কি বলে? অপ্রাচুর্য, অভাবও আছে। বাট তারপরেও সেটা সম্পদ না হইতে পারে যদি সেটা হস্তান্তর করা না যায়। ঠিক আছে? এই যে দেখো, স্বাস্থ্যের ব্যাপারটা যেটা বলছিলাম এখানে আমি তো লিখে ফেলছিলাম। পরে আবার আমি দেখাইলাম যে এটা আসলে সম্পদ না। হুম? আসলে লিখবো আমি ২ টা লিখে ফেলছি ৩ টা। যেমন স্বাস্থ্যের অপ্রাচুর্য এবং উপযোগিতা আছে। কিন্তু বাহ্যিকতা এবং হস্তান্তর যোগ্যতা নাই। এর বাহ্যিকতা এবং হস্তান্তর যোগ্যতা নাই। কিন্তু এজন্য এইটা অর্থনীতির ভাষায় সম্পদ না। তবে স্বাস্থ্যবান পুরুষ যখন স্বাস্থ্য প্রদর্শন করার মাধ্যমে অর্থ উপার্জন করতে সক্ষম হয়, তখন ওই ব্যক্তির জন্য তার স্বাস্থ্যটা সম্পদ। কারণ তার এটার মাধ্যমে সে টাকা আয় করতেছে। বাট অর্থনীতির ভাষায় এটাকে প্রপার সম্পদের ক্যাটাগরিতে ফেলা যাচ্ছে না। বাট সম্পদের উদ্দেশ্য কি? এর মাধ্যমে তুমি টাকা আয় করবা। যেহেতু এইটা তোমাকে টাকা আয়ের একটা উপায় দিচ্ছে, তাই তুমি এটাকে সম্পদ বলতে পারতেছো। এজন্য আগেই বলেছি যে ২ টা অ্যাঙ্গেল আছে। অর্থনীতির ভাষায় একেবারে প্রপার সম্পদ, আবার হচ্ছে নরমাল চিন্তা করলে সেটা একটা সম্পদ। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো সম্পদের সংজ্ঞাটা। দেখি সম্পদের সংজ্ঞাটা ঠিকঠাক বুঝলা কিনা একটু কমেন্টে ছোট্ট করে জানায় দাও। আমি কমেন্ট অন করে দিচ্ছি। আহ ক্লিয়ার। তালহা ক্লিয়ার। মিসবাহ ক্লিয়ার, তামিম ক্লিয়ার। জি ভাইয়া বুঝছি। ফারহান ক্লিয়ার। এই এত বড় মেসেজ কে করতেছে? সাদিয়া তালুকদার, তুমি কি বিজিএস হার্ট এতবার লেখার দরকার আছে কোনো? এই কাজে ভুলও করবে। এতগুলো মেসেজ দিবা না কখনো। ওকে, দ্যাট মিনস ক্লিয়ার। আমি তাহলে পরের অংশে চলে যাই। ওকে। এখন আমরা সম্পদের শ্রেণী বিভাগ দেখব যে সম্পদকে আসলে কত রকম শ্রেণীতে ভাগ করা যায়। যখন আবার সম্পদের শ্রেণী বিভাগ করা হচ্ছে তখন কিন্তু আচ্ছা, সম্পদকে ৫ শ্রেণীতে বিন্যস্ত করা যায়। যখন আবার সম্পদকে বিভাজন করতেছে তখন কিন্তু ওই অর্থনীতির ভাষায় সম্পদ কাকে বলে ওইটাকে দিয়ে না। ওভারঅল চিন্তা ভাবনা থেকে যেইটাকে আমাদের সম্পদ মনে হইছে ওইটাকেই বিভাজনের মধ্যে নিয়ে আসছে। যেমন এখানে ব্যক্তিগত সম্পদ ধরছে। জায়গা জমি, ঘরবাড়ি, কলকারখানা, অর্থ সম্পদ, গাড়ি, দ্রব্য সামগ্রী ইত্যাদি এগুলো হচ্ছে কি ব্যক্তির মালিকানায় থাকতে পারে। দ্যাট মিনস এটা ব্যক্তিগত সম্পদ। আবার কিছু একান্ত ব্যক্তিগত সম্পদ ধরছে যেগুলো আসলে ব্যক্তি চাইলেও অন্যকে দিয়ে ফেলতে পারে না সহজেই।
দিলেও এটা অন্য মাধ্যমে দেয়। যেমন ব্যক্তিগত সম্পদ যেগুলো দেখাইছে, জায়গা জমি চাইলে তুমি বিক্রি-টিক্রি করে দিতে পারো। বাট একান্ত ব্যক্তিগত যেগুলা, সেগুলো তুমি চাইলে অন্যকে দিয়ে ফেলতে পারো না। হ্যাঁ, সেগুলোর মাধ্যমে তুমি টাকা আয় করতে পারবা। ওগুলো একান্ত ব্যক্তিগত। নিজস্ব প্রতিভা, ব্যক্তির নিজস্ব দক্ষতা। এক্ষেত্রে স্লাইডলি এইটা অন্যকে শেখানো যায়। বাট ব্যাপারটা এমন না যে এইটা আমি ধরো একটা জমি তুমি তোমার ভাইয়ের কাছে বিক্রি করে দিলা। তার মানে তুমি কিন্তু ওইটার উপর আর কোনো অধিকার তোমার নাই। কিন্তু তুমি একটা জিনিস পারো। এইটা অন্যকে শেখাইছো। এর মানে কি এই যে তুমি এখন থেকে আর পারবা না, ওই শুধু পারবে। এটা হচ্ছে একান্ত ব্যক্তিগত সম্পদ। সমষ্টিগত কি? রাস্তাঘাট, রেলপথ, বাঁধ, পার্ক, সরকারি হাসপাতাল এবং স্কুল। রাষ্ট্রের মালিকানাধীন সকল প্রাকৃতিক সম্পদ। বলছে রাষ্ট্রের মালিকানাধীন যত সকল প্রাকৃতিক সম্পদ আছে সবগুলোই হচ্ছে সবগুলোই হচ্ছে সমষ্টিগত সম্পদ। রাষ্ট্র কাদের? রাষ্ট্র আমাদের। সো রাষ্ট্রীয় সম্পদ মানে এটা আমাদেরও সম্পদ। তাই এটা হচ্ছে সমষ্টিগত। জাতীয় সম্পদ কোনটা দেখো? রাষ্ট্রের সকল নাগরিকের ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত এবং যে সমষ্টিগত সম্পদ আছে, এই ৩ টাকে যখন আমরা একসাথে করে ফেলবো, ওইটাকে বলা হবে এটা একটা জাতীয় সম্পদ। জাতীয় সম্পদ মানে হচ্ছে এটা এই জাতির সম্পদ। মনে করো আমি বাংলাদেশ থেকে যদি আমি বলি নেপালের কি আছে? আমি কিন্তু তখন নেপালের কোনটা ব্যক্তিগত, কোনটা রাষ্ট্রীয় এটাই বলব না। আমি বলব নেপালের কি আছে? সেখানে ব্যক্তি-টেক্তি যা আছে সবকিছু একসাথে কভার করব আমি। তার মানে ওইটা হচ্ছে নেপাল জাতির সম্পদ। তাই একটা দেশের সরকারি, ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত সব একসাথে মিলিয়ে বলা হবে এটা একটা জাতীয় সম্পদ। এগুলা জাতীয় সম্পদ। আন্তর্জাতিক কোনটা? যেগুলোর মালিক বিশ্বের সবাই। যেমন আন্তর্জাতিক সমুদ্র। যেই সমুদ্র অংশ দিয়ে হচ্ছে ধরো একটা দেশের সাথে যখন সমুদ্রের কানেকশন থাকে তখন কিন্তু ওই জায়গা থেকে সে মাত্র ১২ নটিক্যাল মাইল পর্যন্ত মানে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত নিজেদের দাবি করতে পারে। এরপরে কিন্তু সে নিজেদের দাবি করতে পারে না। ওইখান দিয়ে পৃথিবীর যেকোনো জাহাজ যাইতে পারবে। এবং যে অংশটুকু কারোরই না ওইটা আন্তর্জাতিক। ওইটা সবাই ইউজ করতে পারবে। বুঝতে পারছো? বা পেটেন্ট বিহীন বৈজ্ঞানিক আবিষ্কার বা কোনো একটা বিজ্ঞানী কোনো একটা ফর্মুলা বানাইছে যেটা সবার জন্য উন্মুক্ত করে দিছে। তখন এটা বিশ্বের সবাই ইউজ করবে। বিভিন্ন প্রযুক্তি যেগুলো সবার জন্য উন্মুক্ত করে দেয়, এগুলো একটা আন্তর্জাতিক সম্পদ। তার মানে ৫ ভাগে আমরা দেখলাম সম্পদকে বিন্যস্ত করা যায়। এরপরে সম্পদের আরো কিছু মানে ক্যাটেগরি এইখানে দেওয়া আছে যেগুলো আসলে তোমাদের জন্য দরকার নাই, তাও একটু জানার জন্য। মানে এটা হচ্ছে সম্পদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু ভাগ আছে। ধরো কিছু আছে চলতি সম্পদ। চলতি সম্পদ বলতে যেটা মুভ করা যায় স্রোতের মতো। ধরো তোমার বাড়ি, গাড়ি এগুলো ইনস্ট্যান্ট তুমি ক্যাশে রূপান্তর করে ফেলতে পারবা এবং এটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া পসিবল। হ্যাঁ? কিছু বাড়ি আছে না ট্রান্সফার করা যায়, কিছু গাড়ি আছে। তুমি গাড়ি দিয়ে দিলা এটা চলে গেল এটা। স্রোতের মতো। বাট জমি তুমি বিক্রি করতে পারবা কিন্তু ওই জমিকে ওই জায়গা থেকে সরাইতে পারবা না তুমি। তাই না? এটা হচ্ছে নন কারেন্ট। সো ক্যাটেগরি ওয়াইজ কিছু জিনিস বলছে। ট্যানজিবল, ইনট্যানজিবল। মনে করো যে জিনিসগুলো দেখা যাইতেছে, বস্তুগত টাইপের। এরকম কিছু সম্পদ আছে। আবার কিছু জিনিসটা দেখা যাইতেছে না। কপিরাইট। ধরো আমি একটা বই লিখছি, এই বইয়ের মালিকানা আমি নিজের নামে কইরে নিলাম। এখন এই বইটা আর কারো না। সো এটা কিন্তু এই যে কপিরাইটটা আমার, ওই জিনিসটা দেখা যাচ্ছে না। তারপর আমি একটা জিনিস আবিষ্কার করছি, এটা আমার নামে পেটেন্ট করে নিলাম। অন্য কেউ এটার মালিকানা দাবি করতে পারবে না। বাট জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে না। সো এগুলো হচ্ছে নন ট্যানজিবল। আবার কিছু আছে অপারেটিং, নন অপারেটিং। মানে যেগুলো হচ্ছে যে সম্পদগুলো অপারেট করা যায়। যেমন মেশিন, ফ্যাক্টরি। ফ্যাক্টরি একটা সম্পদ, মেশিন একটা সম্পদ। এগুলো অপারেট করতে হয়। এবং এই অপারেট করার মধ্য দিয়ে সেখান থেকে টাকা আসে। আবার বলছে নন অপারেটিং কি? ধরো একটা জমি যেটা ফালায় রাখছো, পতিত জমি। তাই না? তারপরে হচ্ছে কিছু যন্ত্র যেগুলো হচ্ছে ব্যবহার হচ্ছে না, ফালায় রাখছো। ওগুলো যেগুলো অপারেট না হচ্ছে বাট ওগুলোও সম্পদ।
সো এরকম ভাবেও বেশ কিছু ক্যাটেগরিতে সম্পদের ভাগ করা যায়, যেগুলো হচ্ছে তোমাদের বইয়ে নাই, বাট তোমাদের জানার জন্য আমি শেয়ার করলাম। আচ্ছা, মাগরিবের নামাজের আহ সময় কয়টার সময় হয় দেখি? তোমাদের তো একটু নামাজের ব্রেক দেওয়া লাগবে আবার। আমি টাইমটা দেখে নিচ্ছি, হ্যাঁ? হুম, আচ্ছা, সমস্যা নাই। আমি একটু পরেও দিতে পারব। ৬টার কাছাকাছি গিয়ে আমি একটা ব্রেক দেব নামাজের জন্য। ওকে। জাতীয় সম্পদের উৎসগুলো এখন আমরা দেখতে হবে। জাতীয় সম্পদের উৎস কি? আমরা কিন্তু খুব সিম্পলি বলে ফেলছি। জাতীয় সম্পদের উৎস হচ্ছে জাতীয় সম্পদ কি আসলে? আমার ব্যক্তিগত যে সম্পদগুলো আছে, একান্ত ব্যক্তিগত যে সম্পদগুলো আছে, এগুলোর সাথে সমষ্টিগত যে সম্পদ, এই ২ টা একসাথে করলে জাতীয় সম্পদ হয়ে যায়। ঠিক আছে? তার মানে জাতীয় সম্পদ হচ্ছে এই ২ টার। এখন এই ২ টার ভিতরে কি জিনিস আছে? সমষ্টিগত সম্পদের মধ্যে মনে করো যে প্রাকৃতিক সম্পদ আছে, একটা নদী আছে, তারপর হচ্ছে সমুদ্র আছে, মানে সমুদ্রের তীর যেগুলো আমাদের, বন্দর, স্কুল, কলেজ, সরি স্কুল, কলেজ এই প্রাকৃতিক না, প্রাকৃতিক হচ্ছে নদী, পাহাড়, বনভূমি, এগুলো প্রাকৃতিকভাবে আসছে। আবার কিছু আসছে মানুষ সৃষ্টি করছে। কি? একটা স্কুল মানুষ বানাইছে, একটা বাইক মানুষ বানাইছে। তাই না? তার মানে জাতীয় সম্পদের মূল উৎস কিন্তু আসলে ২ টা। একটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত, যেটা হচ্ছে প্রাকৃতিকভাবে আমরা পাইছি। কোন দেশের ভৌগোলিক সীমানার ভেতরের ভূমি, জমিটা কিন্তু আমরা প্রাকৃতিকভাবে পাইছি। রাইট? ভূমির উপরিস্থ এবং অভ্যন্তরস্থ যা কিছু সব প্রকৃতি প্রদত্ত সম্পদ। এই জমির উপরে যা আছে এবং নিচে যা আছে সবই প্রাকৃতিক সম্পদ। যেমন বনাঞ্চল, গাছপালা, প্রাণী এবং পাখিকুল, নদ-নদী, জলাশয়, সকল রকম খনিজ পদার্থ। আরেকটা উৎস হচ্ছে মানব সৃষ্ট। যেমন এই অধিবাসীরা শ্রম এবং মূলধনের সাহায্যে প্রাকৃতিক সম্পদ ব্যবহার, সংগ্রহ এবং উত্তোলন করে সেগুলো রূপান্তরের মাধ্যমে যে নতুন সম্পদ সৃষ্টি করে, সেগুলোই হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। যেমন ভূমি আবাদ করে আমরা শস্য উৎপাদন করি। শস্য একটা সম্পদ। মাছ চাষ করি। এটা একটা সম্পদ। বাট ভূ আচ্ছা, আমি একটা কমেন্ট চালু করে একটু জিজ্ঞেস করব যে কারা হচ্ছে অ্যান্সার খ করো নাই এবং কেন করো নাই? মানে এটা তো আমি মাত্র বললাম। মাত্র বললাম না? যে এই যে এইখানেই তো বললাম। যে ২ টা উৎস, ২ টা উৎস প্রকৃতি প্রদত্ত আর মানব সৃষ্ট। এরপরেই প্রশ্ন আসছে। এটা ভুল করার কারণ কি? যারা ভুল করছো তারা বলো। সাকিবুল হাসান বলছে, আপনি সুন্দর করে বোঝান। থ্যাংক ইউ সো মাচ। তত্ত্বাবধান মানে হচ্ছে দেখাশোনা করা যেটা। ভাই আমি ১ নাম্বার। হ্যাঁ, ইয়াসিন। ঠিক আছে, আমি ওটা লেখাবো। যে ভুল করছো সে বলো। কে খ নাম্বার অ্যান্সার করো নাই? আচ্ছা, অর্থবিদ্যা বলছে ভূমির উপরে, ওই লাইনটা হচ্ছে এরকম যে ভূমির উপরে এবং নিচে যা কিছু প্রাকৃতিক, যা প্রাকৃতিকভাবে হইছে সবই প্রাকৃতিক সম্পদ। ভূমির উপরে পাহাড়, বনভূমি আছে, এগুলো প্রাকৃতিক। ভূমির নিচে খনিজ পদার্থ, এগুলো প্রাকৃতিক। বাট এগুলো ব্যবহার করে মানুষ যেগুলো বানাইছে ওগুলো হচ্ছে মানব সৃষ্ট। উম কই যারা ভুল করছে এরা তো, হ্যাঁ, এই যে বাকিরা ঘুমিয়ে ক্লাস করতেছে। রাইট? ঘুমায়ে ক্লাস করলে এরকমই হয় আরকি। কেউ বললা না। যারা ভুল করছো কেউ বললা না। ওকে। আজান দিয়ে দিছে আমি শুনেছি। সো একটু পরেই আমরা ব্রেক দিব। তো জাস্ট একটু ক্লাসটা করো। কিছুক্ষণ ক্লাসটা করো। একটু পরেই হচ্ছে ব্রেক দিয়ে দিব নামাজের। নো প্রবলেম। তাহলে উৎস হচ্ছে ২ টা। এখন হচ্ছে আমরা খুব দ্রুত পড়ায় যেতে পারবো। সংরক্ষণ এবং অপচয় রোধ। তবে এর পরে কিন্তু একটা ভালো বিষয় বোঝার মতো আছে। ওইটা একটু ভালো করে বুঝতে হবে। আমরা সংরক্ষণ অপচয় রোধ কিভাবে করতে পারি? প্রথমত হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি সংরক্ষণ করব। যে আমার যে জিনিস, আমি যদি মনে করি এটা তো আমার জিনিস, আমি নষ্ট করে ফেলি, তাহলে হবে না। আমার জিনিসটাকে আমার মনে করে যত্ন করে রাখতে হবে এবং যেগুলো সরকারি জিনিস সেগুলোকেও নিজেদের মনে করে যত্ন করে রাখতে হবে।
যেমন বস্তু, দ্রব্য, প্রতিষ্ঠান এবং সম্পত্তি বিশেষ যত্ন সহকারে রক্ষা করা এবং তত্ত্বাবধান করা। তত্ত্বাবধান মানে হচ্ছে দেখাশোনা করা, পরিচালনা করা এরকম আরকি। যত্ন সহকারে করতে হবে। মানুষ নিজের স্বার্থেই কিন্তু নিজের সম্পদ যত্ন সহকারে রক্ষা করে। কিন্তু বাংলাদেশে দেখা যায় যে ট্রেনে একটা সময় এমন দেখা যায় তো ট্রেনের যে সিট গুলো থাকে না? ব্লেড দিয়ে বা চাকু দিয়ে সিট গুলো কেটে বালিতে নিয়ে যেয়ে বালিশ বানায় ফেলে। তার মানে ও তো ওইটাও তো আমাদের জাতীয় সম্পদ। তাই না? তো এটা নষ্ট করে ফেললা মানে কি? দেশের ক্ষতি করলা। বাট এরকম ভাবে যে এইটা আমার নিজের না, তারপরেও নিজের মনে করে সংরক্ষণ করতে হবে। একটা রাস্তা আমার নিজের না। তাই বলে আমি এখান থেকে মাটি কেটে নিয়ে যাবো? রাস্তার সাইডে গাছপালা আছে। এগুলো জানি আমার না, সরকারের। তাই বলে আমি কেটে ফেলবো? কাটা যাবে না। এইগুলো করা যাবে না। তাহলেই সংরক্ষণ করা পসিবল। সমষ্টিগত সম্পদকে আমরা সংরক্ষণ করব দেখো রাস্তাঘাট, পার্ক, নদী-নালা, ব্রিজ, ট্রেন, বাস ইত্যাদির মালিক হচ্ছে রাষ্ট্র এবং জনগণ। জনগণ এগুলো ব্যবহার এবং ভোগ করে। বেশিরভাগ ক্ষেত্রে অযত্নশীল হয়। এগুলোর পরিকল্পিত ব্যবহার এবং ব্যবহারে যত্নবান হওয়াটা প্রয়োজন। ঠিক আছে? যেমন এখানে ২ টা মিম শেয়ার করছে দেখো। লেখছে, "মি চেকিং ইলেকট্রিক বিলস।" মানে ইলেকট্রিক বিল চেক করে বলতেছি যে, "প্লিজ বিল বাইরো না, বিল বাইরো না।" মানে আমার নিজের কারেন্ট বিল এইটা আমি বলতেছি বিল বাড়ানো যাবে না, কম করে ইউজ করতে হবে। কিন্তু আমি অন্য জায়গায় কি করতেছি? ইচ্ছামত ব্যবহার করতেছি। এই যে দ্বিচারিতাটা থাকা যাবে না। আর এখানে কি বলছে দেখো, "Can't have deforestation if there is no forestation." বলছে যদি কোন বনভূমি না থাকে তাহলে সেখানে তো কোনোভাবেই বন নিধন করা পসিবল না। এখন আমাদের যদি এইটা হয় ঠিক আছে যে আমাদের বন নিধন আটকাইতে হবে। কিভাবে আটকাবো? এই বন সব কাইটা ফেলি। একবার কাইটা ফেললে আর কেউ নিধন করতে পারবে না। এগুলো তো দ্বিচারিতা, তাই না? এরকম কিছু করা যাবে না। বরং দায়িত্ব নিয়ে নিজেদের মনে করে সেগুলো আমাদের সংরক্ষণ করতে হবে। যতটুকু দরকার ততটুকুই ব্যবহার করতে হবে। একেবারে নিজে যেমন কারেন্ট বিল বেশি হয়ে যায় বলে চিন্তা করি, আমার অফিসে গিয়ে সরকারি অফিস হইলে দেখতে হবে যে এখানেও যাতে বিদ্যুৎ বিল বেশি না আসে চেষ্টা করতে হবে। এইভাবে আমরা অপচয়গুলো রোধ করতে পারবো। অপচয় রোধে আমাদের করণীয় কি? সম্পদ সংরক্ষণের জন্য আর ২ মিনিট পরেই আমরা নামাজের ব্রেকে চলে যাব। বলছে সম্পদ সংরক্ষণের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থা অব্যাহত রাখতে হবে। সম্পদের ক্ষতি সাধনে বিরত থাকা, কেউ অপচেষ্টা করলে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা, সম্পদের উন্নয়ন এবং বৃদ্ধি সাধনের জন্য সচেষ্ট থাকা, অপচয় রোধে সচেতন থাকা, সম্পদ সংরক্ষণের জন্য নিজ কর্তব্য বিষয়ে সচেতন থাকা, মানে আমার কি দায়িত্ব, আমার কি কাজ এটা সচেতন থাকা, নাগরিকদের সচেতন করতে সচেতনতামূলক প্রচার চালানো, সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সংস্থা তৎপর থাকা, সম্পদ সংরক্ষণের জন্য প্রশিক্ষণ প্রদান করা। যারা সেই জিনিসগুলো চালায় তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে যাতে করে তারা ঠিকঠাকভাবে সেটা চালাইতে পারে। ওকে। অর্থনৈতিক ব্যবস্থাটা হচ্ছে আমরা ব্রেকের পরে এসে পড়ব। ঠিক ৬ টায় শুরু হবে। সো নামাজ পড়ে দ্রুত চলে আসো। সাদাব বলছে, "ভাইয়া ধন্যবাদ নামাজের বিরতি দেওয়ার জন্য। আমরা নামাজের বিরতি একদম নিয়মিতভাবেই দেই।" নিয়মিতভাবেই আমরা এই বিরতি দেই। চলে আসছি। ওকে। যারা আসে নাই তারা আসতেছে। হ্যাঁ? পোল আরেকটা আছে। হ্যাঁ? আরেকটু পরে আরেকটা পোল আছে। উম ওকে।
ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা আলোচনা শুরু করি। যারা আসার তারা আসবে। যারা না আসার তারা কখনোই আসবে না। সো আমরা তাদের জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই আমাদের। তাহলে আমরা কি পড়লাম এতক্ষণ? আমরা এতক্ষণ হচ্ছে সম্পদ এইটা নিয়ে একটা ধারণা নিছি এবং তারপরে ধারণা নিচ্ছি হচ্ছে জাতীয় সম্পদ সম্পর্কে। জাতীয় সম্পদের কি পড়ছি আমরা? জাতীয় সম্পদের উৎস, সংরক্ষণ, অপচয় রোধ ইত্যাদি। সম্পদের মধ্যে কি পড়ছি? সম্পদের প্রকারভেদ দেখছি। সম্পদের মানে কি জিনিস লাগে সম্পদ হইতে ওইটাও দেখছি। ওটা লিখলাম না। এবার আমরা দেখব বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা। কথা হচ্ছে সম্পদের সাথে অর্থনৈতিক ব্যবস্থার কানেকশনটা আসলে কোথায়? চমৎকার একটা কানেকশন আছে। এই অধ্যায়ের মূল আলোচনা কিন্তু সম্পদ নিয়ে না। এই অধ্যায়ের মূল আলোচনা হচ্ছে জাতীয় সম্পদ নিয়ে। জাতীয় সম্পদ কি? একটা দেশের সম্পদ। আমি যদি আর একদম সহজ ভাষায় লিখি, জাতীয় সম্পদ হচ্ছে মূলত একটা দেশের সম্পদ। যে বাংলাদেশ একটা দেশ, এই দেশের সম্পদগুলা কি? বা এই দেশের সকল সম্পদ হচ্ছে মূলত জাতীয় সম্পদ। এখন এই জাতীয় সম্পদ মানে একটা দেশের ভেতরে, আবার ভালো করে বোঝো, একটা দেশের ভেতরে আমি এইভাবে বোঝাই। মনে করো এইটা একটা দেশ। এটা কি? এইটা একটা দেশ। বুঝো কিন্তু? এই একটা দেশের ভেতরে কি জিনিস থাকে? এই একটা দেশের ভেতরে ব্যক্তিগত সম্পদ থাকে, তারপর হচ্ছে সমষ্টিগত সম্পদ থাকে, সরকারি সম্পদ থাকে। একটা দেশের ভেতরেই কিন্তু এই সব সম্পদ থাকে। এই সবগুলো মিলে এগুলো আসলে কিসের? এগুলো হচ্ছে এই দেশের সম্পদ। এই দেশের সম্পদ। সো একটা দেশের ভিতরে যে সম্পদগুলো আছে, এই ব্যক্তিগত, সমষ্টিগত, সরকারি মিলে কি ধরনের সম্পদ আছে? আমরা দেখছি এইখানে অন্য কালারে লিখি তাহলে চোখে পড়বে বেশি করে। আমরা দেখছিলাম এখানে ভবন আছে, কারখানা আছে, জমি আছে, তাই না? আর অসংখ্য জিনিসপাতি এই দেশের মধ্যে আছে। আর এই সবগুলো হচ্ছে একটা দেশের সম্পদ। কথা হচ্ছে এই দেশের যে সরকার আছে, বুঝছো কিন্তু? এই দেশের যে সরকার আছে বা এই দেশের যে সংবিধান আছে, সংবিধান কি জিনিস? সংবিধান হচ্ছে একটা দেশের সর্বোচ্চ আইন। যে আইনের ভিতরে টু দা পয়েন্টে লাইন ধরে লেখা থাকে যে একটা দেশ কিভাবে পরিচালিত হবে, সেই দেশের মানুষজন কিভাবে খাবে, কিভাবে চাকরি করবে, তাদের উপর কি আইন থাকবে, এই সবকিছু সংবিধানে বলা থাকে। আর এই সংবিধান অনুযায়ী কিন্তু সরকার চলে। এখন এই সংবিধানের ভিতরে একটা দেশের যে সম্পদ আছে, এই সম্পদগুলো কিভাবে বন্টিত হবে, কিভাবে এই সম্পদগুলো উৎপাদনে কাজে লাগবে, এই সম্পদের মালিক এক্সাক্টলি কারা হবে, এইটা নির্ধারণ করে দেয়া আছে। কোন সংবিধান বলছে যে দেশের ভিতরে যত সম্পদ আছে সেগুলোর মালিক হবে ব্যক্তি। কারা হবে? ব্যক্তি নিজে। যে ঠিক আছে, আমার মন চাইছে আমি একটা কারখানা দিলাম, কারখানার মালিক আমি। আমার মন চাইছে আমি একটা পুকুর খনন করলাম, পুকুরের মালিক আমি। আমার সেই সামর্থ্য আছে, আমি হচ্ছে একটা খনিজ উত্তোলন করা শুরু করছি, ওইটা আমার জিনিসপাতি। যদি সংবিধান বলা থাকে সবকিছুর মালিক ব্যক্তি হইতে পারবে, তাহলে এই দেশের সবকিছুর ভিতরে ব্যক্তির মালিকানায় কিছু সম্পদ থাকবে। সংবিধান যদি বলে যে সবকিছুর মালিক হবে আসলে রাষ্ট্র,
তাহলে ওই দেশের ভিতরে যত রকম সম্পদ আছে কোনো কিছুরই ব্যক্তি কোনো মালিক থাকতে পারবে না। স্কুল, কলেজ, প্রতিষ্ঠান, হাসপাতাল, কলকারখানা, কৃষি জমি সবকিছুর মালিক হবে কে? তখন রাষ্ট্র হয়ে যাবে। কারণ এটা জাতীয় সম্পদ, মানে কি এটা একটা দেশের সম্পদ। দেশ সিদ্ধান্ত নেবে যে এগুলোর মালিকানা সে কাকে দেবে। সে কি জনগণকে বলবে যে এগুলো তোমার? নাকি বলবে যে এগুলো তোমার না, এগুলো সবই রাষ্ট্রের? আবার কোন সংবিধান বলতে পারে যে উভয় মালিক হইতে পারে। কোন সংবিধান বলতে পারে যে হ্যাঁ, কোন কিছুর মালিক সরকার, আবার কোন জিনিসের মালিক রাষ্ট্র। যেমন বাংলাদেশে যেরকম যে বাংলাদেশে ব্যক্তি মালিকানার জিনিসপাতিও আছে, আবার রাষ্ট্রের মালিকানার কলকারখানা, স্কুল, কলেজ এগুলাও আছে। কিন্তু ইউরোপ, ইউরোপের অনেকগুলো দেশ, তারপর হচ্ছে আমেরিকার অনেকগুলো দেশে কিন্তু বেশিরভাগ সম্পত্তির মালিকানা হচ্ছে ব্যক্তির কাছে। সেখানে রাষ্ট্রের মালিকানার কিচ্ছু নাই। আবার চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এই সমস্ত দেশে দেশের ভিতরের সকল কিছুর মালিক হচ্ছে রাষ্ট্র। ব্যক্তির মালিকানায় কিচ্ছু নাই। রাষ্ট্র কি করে? সকল জমির মালিক রাষ্ট্র। সকল কারখানার মালিক রাষ্ট্র। সো ওই কারখানা থেকে, ওই জমি থেকে ওইখানে সবাইকে কাজ করতে বলে। সবাই কাজ করে। কাজ করার পরে যা উৎপাদিত হয় সেটা সবার মাঝে সমানভাবে ভাগ করে দেয়। এইটা। আর ব্যক্তি মালিকানা যেখানে আছে ওরা কি করে? ব্যক্তি নিজের ইচ্ছামতো উৎপাদন করে, নিজের ইচ্ছামতো বিক্রি করে এবং ব্যক্তির কারখানাতে যারা চাকরি করে ওরা একটা বেতন পায়। আবার যেখানে উভয় মালিকানা আছে সেখানে কি হয়? যেমন সরকার আমাদের হাসপাতাল চালাচ্ছে, আমাদের খুবই অল্প টাকা নিয়ে চিকিৎসা দিচ্ছে। আবার কি? ব্যক্তি মালিকানার হাসপাতাল আছে যেখানে আমি বেশি টাকা দিয়ে চিকিৎসা নিতে পারি। সো এই যে দেখো যে জাতীয় সম্পদটা আসলে কিভাবে ব্যবহার করা হবে এইটা একটা দেশের সরকার নির্ধারণ করে। যে জাতীয় সম্পদটাকে আমি কেমনে ব্যবহার করব? এটা কি ব্যক্তিকে আমি দিয়ে দিমু যে তোমরাই ব্যবহার করো? নাকি বলব না সবকিছু আমি নিজের চিন্তা ভাবনা করে ব্যবহার করব? এই যে যেই সিস্টেম বা যে ব্যবস্থাপনা তারা করে এগুলোর মাধ্যমে কি হয়? অর্থের উৎপাদন হয়, টাকা পয়সা আয় হয়। তার মানে রাষ্ট্র এই জাতীয় সম্পদ সংক্রান্ত যে ব্যবস্থাপনাটা নেয় ওইটা হচ্ছে ওই রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা। বুঝতে পারছো? তার মানে একটা রাষ্ট্র সিদ্ধান্ত নিবে যে আমি আমার দেশের জাতীয় সম্পদ কিভাবে ব্যবহার করব? কিভাবে উৎপাদনের কাজে লাগাবো? কিভাবে এখান থেকে যা উৎপাদিত হবে এইটা আমি বন্টন করব? এইটা একেক রাষ্ট্র একেক রকম নেয়। আর প্রত্যেক রাষ্ট্র আলাদা ব্যবস্থা। যেরকমভাবে ৪ টা গুরুত্বপূর্ণ ব্যবস্থা আছে। যেই রাষ্ট্র বলে যে সবকিছুর মালিক থাকবে ব্যক্তি, ওই ব্যবস্থার নাম হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা বা ধনতন্ত্র। আগামী ক্লাসে এটার বিস্তারিত আলোচনা হবে। যেই রাষ্ট্র বলবে যে সবকিছুর মালিক রাষ্ট্র থাকবে সেটাকে বলা হচ্ছে সমাজতন্ত্র। ওই ব্যবস্থাটার নাম কি? ওই ব্যবস্থার নাম হচ্ছে সমাজতন্ত্র। যে রাষ্ট্র বলবে উভয়, সেই ব্যবস্থার নাম হচ্ছে মিশ্র। আবার যেই রাষ্ট্র বলবে যে এগুলো আসলে আমাদেরও না রাষ্ট্রেরও না, এগুলো সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ এবং আল্লাহ তাআলা কোরআনে যেভাবে বর্ণনা করছে ওইভাবেই দেশ চলবে, তাহলে ওইটাকে বলা হবে ইসলামী অর্থনীতি ব্যবস্থা। তার মানে অর্থনীতি ব্যবস্থার সাথে কিন্তু জাতীয় সম্পদের সম্পর্ক আছে। ঠিক আছে? তো অর্থনীতি ব্যবস্থাগুলো একটু দেখি। দেখো এই যে বলছে যে সম্পদ সবসময় অপ্রতুল থাকে, তাই না? মানে অল্প থাকে। আর উৎপাদন হলো সম্পদের এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর। এই যে অল্প সম্পদ আমাদের কাছে আছে, এই সম্পদটাকে আমরা কি করি? উৎপাদনে কাজে লাগাই। কেন লাগাই? কারণ ওইখান থেকে নতুন কিছু উৎপাদন হইলে সেটা আমাদের অভাব পূরণ করবে। এখন আমাদের অভাব তো অনেক। আমার এইটা লাগবে, ওইটা লাগবে, ওইটা লাগবে, এইটা লাগবে। দেশের ভিতরে অনেক কিছুর অভাব। সো রাষ্ট্র তখন সিদ্ধান্ত নেয় যে আমার এই সম্পদটাকে আমি কোন পদ্ধতিতে ব্যবস্থাপনা করলে এইটা আমার সর্বোচ্চ পরিমাণে একটা সুফল দেবে। ওইটার উপর ভিত্তি করে অর্থনৈতিক ব্যবস্থা সাজে। আর এই যে উৎপাদন করতে যায়, এই উৎপাদন করতে গেলে আমাদের ৪ টা জিনিস লাগে।
যে উৎপাদন হচ্ছে সম্পদের একটা রূপ থেকে আরেকটা রূপ। ধরো গাছ একটা সম্পদ। গাছ কি? গাছ একটা প্রাকৃতিক সম্পদ। এই গাছটাকে যখন আমি কেটে কুটে একটা চেয়ার বানায় ফেলবো, তখন এইটা কিন্তু অন্য একটা সম্পদে পরিণত হয়ে গেল। একটা ব্যক্তিগত বা একটা মানবসৃষ্ট সম্পদে পরিণত হইল। এইটা বিক্রি করে আমি টাকা আয় করব। তো এই যে তুমি চেয়ারটা বানাবা, তার মানে তুমি সম্পদটাকে ব্যবহার করতেছো। এখন এই যে সম্পদটা, এটা কে ব্যবহার করবে? ব্যক্তি নিজের ইচ্ছায় ব্যবহার করবে, নিজের মালিকানায়? নাকি রাষ্ট্রীয় মালিকানায়? ওইটা রাষ্ট্র নির্ধারণ করে দিবে। কিন্তু কথা হচ্ছে উৎপাদন তো আমার করতেই হবে। উৎপাদন না করলে আমি কি করতে পারব না? আমার অভাব পূরণ করতে পারব না। সো এই উৎপাদনের জন্য ৪ টা জিনিস লাগে। একটা হচ্ছে ভূমি, মানে প্রাকৃতিক জিনিসটা লাগবেই। যেমন চেয়ার উৎপাদন করতে গেলে কাঠ লাগে, মানে গাছ লাগে। গাছ কি? প্রাকৃতিক। ওইটাই হচ্ছে ভূমি। এখানে আবার শ্রম দেয়া লাগবে। এটা কেটে কুটে সাইজ করতে হবে এবং বানাইতে হবে। মূলধন, কিছু যন্ত্রপাতি লাগবে এটা বানাইতে। ওটার নাম হচ্ছে মূলধন। সংগঠন, সংগঠন মানে হচ্ছে উদ্যোগ নেয়া আরকি। যে আমি গাছ থেকে একটা চেয়ার বানাবো। এই উদ্যোগটা না নিলে তো ওই জিনিসটাই হবে না। সো এই ৪ টা জিনিস যখন একসাথে হয়ে যায়, তখন একটা নতুন কিছু উৎপাদিত হয়। তাই না? ভূমি, অর্থনীতিতে ভূমি বলতে সকল প্রাকৃতিক সম্পদকে বোঝায়। জমির উপর এবং জমির অভ্যন্তরে সব প্রাকৃতিক জিনিসই হচ্ছে ভূমি। শ্রম মানুষের শারীরিক এবং মানসিক কর্মদক্ষতা। মূলধন, যেই ধরনের সম্পদ যা সরাসরি ভোগ করা হয় না কিন্তু নতুন সম্পদ বানাইতে কাজে লাগে, যেমন যন্ত্রপাতি। এটা হচ্ছে মূলধন। বা কিছু টাকা পয়সা যেটা যন্ত্রপাতি কিনতে কাজে লাগবে আমার। সংগঠন হচ্ছে এই ৩ টা জিনিসকে একত্রিত করে সিদ্ধান্ত নেওয়া, উদ্যোগ নেওয়া। এটা হচ্ছে সংগঠন। এখন কথা হচ্ছে এই যে একটু আগে দেখলাম যে একটা দেশের জাতীয় সম্পদ সরকার কিভাবে ব্যবহার করবে। কথা হচ্ছে সম্পদটা কেন ব্যবহার করবে? সম্পদটা ব্যবহার করবে নতুন কিছু উৎপাদনের জন্য। তাই না? এখন এই নতুন কিছু উৎপাদন করতে গেলে কি লাগে? ভূমি লাগে, মূলধন লাগে, শ্রম লাগে, সংগঠন লাগে। এখন যে এখানে শ্রম দিচ্ছে সে নিশ্চয়ই এখান থেকে কিছু একটা পাবে। বোঝার চেষ্টা করো। খুব ভালো করে বোঝার চেষ্টা করো যে আমি একটা চেয়ার বানাইলাম। এই একটা চেয়ার বানানোর জন্য আমি উদ্যোগ নিছি। উদ্যোগ নিছে কে? আমি। এখানে বুঝলে সব শেষ হয়ে যাবে। এটা হচ্ছে কি? সংগঠন। আমি উদ্যোগ নিছি চেয়ার বানানোর জন্য। ওকে? এজন্য আমার কি লাগবে? আমার কাঠ লাগবে। কাঠটা হচ্ছে ভূমি। শ্রম লাগবে, মানে একটা শ্রমিক লাগবে। শ্রমিক। আরেকটা হচ্ছে মূলধন লাগবে। মানে কি? যন্ত্রপাতি। যন্ত্রপাতি। সো মনে করো একজনের কাছে কিছু যন্ত্রপাতি আছে, আরেকজন লোক আছে যে হচ্ছে শ্রম দিতে পারবে, আর অন্য একটা ব্যক্তির কাছে কাঠ আছে। আমি বললাম যে এই ৩ টা জিনিস আমি এক জায়গায় করলাম। করার পর একটা চেয়ার বানাইলাম। এই চেয়ারটা আমি বিক্রি করলাম হচ্ছে ৳৫০০। এখন এই ৳৫০০ সম্পূর্ণ কি আমার? না। কারণ আমি যার কাছ থেকে কাঠ নিছি ওরে তো একটা টাকা আমার দেওয়া লাগবে। ওর কাঠের মূল্য দেওয়া লাগবে। আমি কাঠের মূল্য ওকে দিলাম হচ্ছে ৳৫০। ঠিক আছে? ৳৫০। যে লোকটা এখানে শ্রম দিছে, শ্রমিক ছিল, তার শ্রমের মূল্য দেওয়া লাগবে না? তাই আমি আমি ওকেও দিলাম হচ্ছে ৳৫০। আর যার কাছ থেকে আমি যন্ত্রপাতি ধার করে আনছিলাম, যন্ত্রপাতির ভাড়া বাবদ আমি তাকেও দিলাম আরো ৳৫০। তাহলে আমি ৩ জনকে ৳১৫০ দিলাম। তাহলে বাকি কত থাকলো? বাকি থাকলো ৳৩৫০। এই ৳৩৫০ হচ্ছে আমার লাভ হইল। কথা হচ্ছে এই যে একটা চেয়ারের টাকা থেকে এই ৪ টা জিনিসের মধ্যে যে টাকাটা ভাগ হয়ে গেল, মানে এখানে আইলো ৳৩৫০। এটাকে বলা হয় বন্টন। এই বন্টন ব্যবস্থাটা কিভাবে হবে? সবাই কি সমান হারে পাবে? যে ৳৫০০ কে ৪ ভাগে ভাগ করে সবার মধ্যে ভাগ করে দিলাম ৳১২৫ করে। এইভাবে হবে? নাকি যে উদ্যোগ নিছে সে তার নিজের মতো করে ছড়াইতে পারবে? এগুলো নিয়ে না একেক রাষ্ট্রের ভিতরে একেক রকম হয়। এটাই হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। যে তোমার দেশের অর্থনৈতিক ব্যবস্থায় কি বলে? তুমি কি সবার মধ্যে সমানভাবে ভাগ করবা? নাকি তোমার ইচ্ছা মতো দিবা? নাকি তুমি এটা একটা মিশ্র ব্যবস্থা রাখবা? এটাই হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। বুঝতে পারছো? এই যে উৎপাদিত সম্পদ
4টি উপাদানের মধ্যে ভাগ হয়ে যাওয়াকে বলা হয় বন্টন। আর এই যে প্রত্যেকটা উপাদানে ভাগ হইলো, এগুলো হচ্ছে প্রত্যেকটা উপাদানের আয়। এই আয়ের সাহায্যে উদ্যোক্তা তাদের বিভিন্ন প্রয়োজন বা অভাব পূরণ করে। কোনো বস্তুগত বা অবস্তুগত দ্রব্যের জন্য অনুভূত প্রয়োজনীয় অভাব। অভাব হলো কোনো বস্তু বা সেবা পাবার ইচ্ছা বা আকাঙ্ক্ষা। নানাবিধ অভাব পূরণের জন্য মানুষ অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করে। অভাব, প্রচেষ্টা, উৎপাদন, বন্টন, ভোগ। এই যে উৎপাদন করলে এটা একটা সিস্টেমে নিয়ে আসছে যে প্রথমে তোমার অভাব অনুভূত হবে, তারপর তুমি চেষ্টা করবা, এরপর উৎপাদন করবা, এরপরে বন্টন করবা, তারপরে ভোগ করবা। আর এই জিনিসটা কিভাবে বন্টিত হবে, যেমন উপাদান সমূহের মধ্যে সুষ্ঠু এবং যথাযথ বন্টিত হলে অর্থনৈতিক কার্যক্রমে গতি আসে। সুষ্ঠুভাবে যদি বন্টন হয় তাহলে ভালো, সুষ্ঠুভাবে যদি না হয়, যদি ত্রুটিপূর্ণ থাকে, তাহলে কেউ বেশি পরিশ্রম করে কম টাকা পাবে, কেউ কম পরিশ্রম করে বেশি টাকা পাবে। আর মোট উৎপাদিত সম্পদের অর্থমূল্য কিভাবে উৎপাদনগুলোর মধ্যে বন্টন করা হবে, সেটাই নির্ভর করে অর্থনৈতিক ব্যবস্থার উপর, যে কিভাবে এইটা বন্টন হবে, সমানভাবে হবে না কম ভাবে হবে। এটাই হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। একেক দেশে একেক ব্যবস্থা আছে। বর্তমান পৃথিবীতে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা আছে, আমি যেটা বলে ফেলছি। ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র, ইসলামিক। এগুলোর ব্যাখ্যা এর পরের ক্লাসে দেওয়া হবে। এই পোলটা দিয়েই হচ্ছে আমরা ক্লাসটা শেষ করে দেব। যারা আছো, আছো বেশিরভাগই আছো। এই অ্যান্সারটা করে দাও। অভাব সৃষ্টি হয় মূলত কি থেকে? মূলত কিসে থেকে অভাবের সৃষ্টি হয়? ও, ক্লাসের সময় শেষ হয়ে গেছে? ক্লাস আছে এখানে আরো? ওকে। সমস্যা নাই, আমি আছি। তোমরা ক্লাস করতে থাকো। অ্যান্সার করো। আমি কমেন্ট অন করে দিব। যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্রশ্নগুলো জমায়ে রাখবা। নেক্সট ক্লাসে অ্যান্সার দিয়ে দিব। আজকে যেহেতু আর সময় নাই। ওকে, শেষ করে দিলাম। দেখি কয়জন অ্যান্সার করছো। ও, অনেক অ্যান্সার করছো। ১৪৪ জন। মাত্র ৪২ জন সঠিক অ্যান্সার দিছো, বাকি সবাই ভুল। অনেকে আমি জানি চাহিদা থেকে দিছো। কিন্তু উত্তরটা হচ্ছে, আমি ৮ টা লিডার বোর্ড দেখাইছিলাম না। এবার লিডার বোর্ড বলি ৫ জন। রিফাত হাসান, ২ নম্বরে সামির হোসেন, ৩ নম্বরে মোহাম্মদ মুহিবর, ৪ নম্বরে কলি, ৫ নম্বরে হচ্ছে আদিয়াত ইসলাম। ওকে, কমেন্ট অন করে দিছি। প্রশ্ন থাকলে আজকে উত্তর দেওয়ার সুযোগ নাই। তবে বলো সবকিছু শিখছো কিনা? এটা হচ্ছে প্রয়োজন থেকে। সবাই অনেকেই চাহিদা থেকে দিছে আমি জানি। অভাব হচ্ছে তোমার প্রয়োজন। এহে! আমার এটা দরকার। এখান থেকে অভাবের শুরু। আর ওইটাই হচ্ছে যেই অভাবটা পূরণ করা যায়, চেষ্টা করলে পূরণ হবে, ওইটাকে বলা হয় চাহিদা। যেটা একদম যাবে না ওইটাকে অভাবই বলে থাকতে হবে। আহ অভাব হচ্ছে কোনো কিছুর আকাঙ্ক্ষা। মানে তোমার কিছু দরকার, ওইটাই অভাব। ঠিক আছে। আমার মনে হয় শেষ। ক্লাস টেস্ট এখন লাইভ। তোমরা ইতিমধ্যে জানো। এটা নিয়ে আর কথাবার্তা বললাম না। থ্যাংক ইউ সো মাচ। যদি কোনো প্রশ্ন থাকে ১ লাইনে করতে পারো। না হলে এখানে ক্লাস শেষ